বিসমিল্লাহির রহমানুর রহিম। 15ই মে 2025। আজকে একটু জামাত ইসলাম এবং ছাত্র শিবির নিয়ে একটু আলোচনা করতে চাই। যদিও আমি জামাত এবং ছাত্র শিবিরের কোনো নেতাও না, কর্মীও না, কোনো সমর্থকও না, তাই এই ধরনের দল নিয়ে আলোচনা করতে গেলে খুব সতর্কতার সাথে আলোচনা করতে হয়, নতুবা গালমন্দ শুনতে হয়। জামাত শিবির কিন্তু কোনো গণমানুষের দল না। এখন আপনি এটাকে কীভাবে বলবেন? আপনাকে এটা রাজনীতির ভাষায় আলোচনা করতে হবে। যেমন একটা সময় স্বাধীনতার পরে জাসদও কিন্তু গণমানুষের দল ছিল না। এখন জামাতের সাথে জাসদের একটা মিল আছে। একটা পর্যায়ে কিন্তু আবার জাসদ ভঙ্গুর হয়ে গেছে, জামাত শিবির টিকে আছে। গণমানুষের দলটা কেন বলি? আপনি দেখবেন বিএনপি ছাত্রদল কেউ বলে না, বিএনপি যুবদল কেউ বলে না, আওয়ামী লীগ ছাত্রলীগ কেউ বলে না, আওয়ামী লীগ যুবলীগ কেউ বলে না, কিন্তু মানুষের রাজনীতিতে কথায় কথায় জামাত শিবির বলে। দেখবেন জামাত বললে সাথে শিবির বলবে, জামাত শিবির, জামাত শিবির, জামাত শিবির। এর কারণটা হলো জামাত কিন্তু কোনো গণমানুষের সংগঠন নয়। এবং জামাত আপনি স্বীকার করেন আর না করেন, রাজনীতিতে যদি আপনি ন্যূনতম ধারণা রাখেন, তাহলে আপনাকে স্বীকার করতেই হবে, আপনি যে দলই করেন, যে জামাত কিন্তু কোনো গণমানুষের দল নয়। এবং আজও জামাত গণমানুষের দল হিসাবে প্রতিষ্ঠা পায়নি, পাবে, অদূর ভবিষ্যতে পাবে, সময় লাগবে। অপরদিকে কারণ জামাতটাকে টিকিয়ে রেখেছে কিন্তু ইসলামী ছাত্র শিবির। বাংলাদেশের 1971 সালের পূর্বে যে জামাত ইসলাম ছিল, সেই জামাত ইসলাম কিন্তু কোনো গণমানুষের সংগঠন ছিল না। তখনকার দিনও মাওলানা মতিউর রহমান নিজামী সহ সাহেবরা সহ যারা ইসলামী ছাত্র সংগঠন, কামরুজ্জামান সাহেব, আবুল হাসান আল মুজাহিদ সাহেব, এই ধরনের যারা ছাত্র শিবির ছাত্র সংঘ করতেন, তখন তারা এই ছাত্র সংঘ তখনকার দিনে এই ছোট্ট পরিসরে জামাত ইসলামকে টিকিয়ে রেখেছিলেন। তখন তো জামাতে ছিলেন অধ্যাপক গোলাম আজম সাহেব, তারপরে আরও যে বয়স্ক ইউসুফ আলী সাহেব, হ্যাঁ, বা আব্বাস আলী খান সাহেব, ওনারা কতিপয় মানুষ, মাস্টার শফিকুল্লাহ সাহেব, আমার জেলার লক্ষ্মীপুর জেলার ছিলেন মাস্টার শফিকুল্লাহ সাহেব। এইভাবে প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রত্যেকটা জেলাতে কিছু সংখ্যক বয়স্ক মানুষ, উচ্চশিক্ষিত মানুষ জামাতের গোড়াপত্তন করেন। কিন্তু তাদেরকে তখন টিকিয়ে রাখেন কে? ইসলামী ছাত্র সংঘ। ঠিক 71 সালের পরেও আপনি এই 2025 সালের আজকের 15ই মে পর্যন্ত যদি আপনি দেখবেন যে জামাতকে মূলত টিকিয়ে রেখেছে ছাত্র শিবির। ছাত্র শিবিরের যারা ছাত্র, যারা শিক্ষিত মানুষ, তারা তাদের বুদ্ধি, কর্মপরিকল্পনা, তাদের সিম্পোজিয়াম, প্রকাশনা সব কিছু দিয়ে তারা জামাতকে মূলধারার রাজনীতি এখনও ধরে রাখছে। এখনও তারা ছাত্র শিবির মূলধারার রাজনীতিতে জামাতকে ধরে রেখেছে। আপনি দেখবেন জামাতের কোনো একটা বড় অনুষ্ঠান হলে সেখানে যে পরিমাণ লোক, জামাতের বয়স্ক লোক যা যায়, সে অর্ধেকের বেশি কথা দেখবেন যে সেখানে ছাত্র শিবির লোকজন যায়। কথাটা কেন বললাম? ধরেন বিএনপি রাজনীতি কারা করে? কোনো লেখাপড়া নেই, গ্রামের একদম প্রান্তিক চাষি, কোনো লেখাপড়া নাই, কামার, মুসি, রিক্সা ড্রাইভার, কৃষক, প্রান্তিক কৃষক, বদলা, কামলা, দিন মজুর যারা আছে, এরা বিএনপি করে। একই সাথে আবার আপনি আওয়ামী লীগ রাজনীতি যান, দেখবেন এখন তো তারা নিষিদ্ধ, এই শ্রেণীর লোকগুলো আওয়ামী লীগ করে। অর্থাৎ বিএনপি একটা গণমানুষের দল, কিন্তু জামাত গণমানুষের দল না। জামাত হলো অনেকটা প্রেশার গ্রুপের মতো। আমাদের রাষ্ট্রবিজ্ঞানে আমরা পড়েছিলাম প্রেশার গ্রুপ। হ্যাঁ, প্রেশার গ্রুপ, সম্মিলিত শক্তি যাদের চায়, প্রেশার গ্রুপ একটা সংস্থা বা একটা ক্লাব। ধরেন সোনালী ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন, জনতা ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্মচারী বা কর্মকর্তা সমিতি। এই আমাদের রাজনীতিতে এটাকে বলা হয় প্রেশার গ্রুপ বা ইন্টারেস্ট গ্রুপ বা সভা সমিতি। ঠিক আপনি দেখবেন জামাতের রাজনীতি অনেকটা সভা সমিতির মতো। তারা নির্দিষ্ট সংখ্যক মানুষ, তারা এক জায়গায় একত্রিত হয়, নির্দিষ্ট সংখ্যক মানুষের মধ্যে তারা আলোচনা করে। আপনি দেখবেন বিএনপির একটা জনসভা যখন হয় বা একটা বিএনপির একটা বৈঠক, যত রুদ্ধদ্বার বৈঠকে হোক, দেখবেন সেখানে হয়তো 200, 400, 500 মানুষ বসে শুনে, সিদ্ধান্ত নেয় 5 জনে। কিন্তু জামাতের ক্ষেত্রে আপনি এটা দেখবেন না। সেখানে অল্প সংখ্যক লোক একটা নির্দিষ্ট কক্ষে বসে, তারা একটা সিদ্ধান্ত নেয়, সেই সিদ্ধান্ত তাদের মাঠ পর্যায়ে পৌঁছে দেয়। কিন্তু বিএনপি আওয়ামী লীগে এই বিষয়টা নাই। সেখানে শত শত মানুষ একসাথে হয়, হাজার হাজার মানুষ একসাথে হয়, একটা হই হাল্লা, চিৎকার পিৎকার যেভাবে আপনি বলেন, কিন্তু সবাই পরবর্তীকালে একটা সিদ্ধান্তে আসে। অর্থাৎ একটা গণমানুষের যে সংগঠন, সেই সংগঠন হিসাবে জামাত আদৌ দাঁড়াতে পারেনি। এখন জামাতকে আমি বলতে চাই, ওনারা যদি হয়তো আমার এই ভিডিওতে কোনো জামাতের কেউ দেখে রাগ করতে পারে, ভাই রাগ করার কিছু নাই। আপনারা হলেন সমাজের উচ্চশিক্ষিত, আবারও বলি, সম্মান দিয়ে বলি, আপনারা হলেন সমাজের উচ্চশিক্ষিত কিছু মানুষ, একটা ক্লাবের মতো, একটা সমিতির মতো। আপনারা দেখবেন যে জামাতের লোকজন যে দান খয়রাত করে, এরা কখনো তাদের নির্দিষ্ট যে সমিতি আছে বা তাদের নির্দিষ্ট সংগঠনের বাইরে কোথাও তারা দান খয়রাত করে না। ধরেন এখন বিএনপি ক্ষমতাতে, দেশে একটা বন্যা হইল, বিএনপির ওয়ার্ডে যিনি মেম্বার আছে, তিনি দল মত নির্বিশেষে চেষ্টা করেন সকলকে রিলিফ দেওয়ার জন্য। আবার আওয়ামী লীগ আমলে যেগুলো বিএনপি অধ্যুষিত এলাকা, সেখানে 70% লোক যদি তারা আওয়ামী লীগের লোকদের দান খয়রাত করলো, অন্তত 30% লোক বিএনপি বা জাতীয় পার্টি বা অন্যান্য দলে যারা আছে তারা কিছু পেত। কিন্তু জামাত দেখবেন যে তারা দান খয়রাত যা করবে, তাদের দলের যারা সক্রিয় কর্মী বা সমর্থক, এদের মধ্যে এই যে রমজানে যে জামাতে ফলো করে তারা ইফতার বিতরণ করে, কেউ বলতে পারবে যে বিএনপির বা জাতীয় পার্টির পরিবারের কেউ জামাতের
ইফতারি পেয়েছে, ধান খাবার পেয়েছে, আপনি দেখাতে পারবেন না। অর্থাৎ জামাত গণমানুষের সংগঠন আজও হয়ে ওঠেনি। তো যাই হোক, কথাটা বলছিলাম এই কারণে যে যে বাংলাদেশে জামাত যেহেতু গণমানুষের সংগঠন হয়ে ওঠেনি, সেহেতু জামাতকে এককভাবে যারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন 2-4 বছরের মধ্যে, এই দেখাটা আপনাদের ভুল হচ্ছে। যাবে, হ্যাঁ জামাত যাবে, জামাত যখন রাজনীতি করছে, লম্বা সময় তারা রাজনীতি করছে, তারাও যাবে। যেদিন তারা প্রত্যেকটা গ্রামে, বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে কম বেশি গণমানুষের সংগঠন হয়ে উঠবে, সেদিনই জামাত ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখতে পারে, নচেত নয়। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।